মন্ত্রিপরিষদের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দীর্ঘ বৈঠকে অবশেষে ১৫ গ্রেডের নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের এই চূড়ান্ত ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অর্থ সচিব দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের পর বিভিন্ন বিষয়ে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। বৈঠক শেষে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু অত্যন্ত আনন্দঘন পরিবেশে বলেন, আমরা পে কমিশন ও পর্যালোচনা কমিটির সঙ্গে দীর্ঘ সময় নিয়ে একটি ফলপ্রসূ বৈঠক করেছি। তারা আমাদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করেছেন এবং প্রশাসনের কোন গ্রেডের জন্য কত বেসিক বা মূল বেতন নির্ধারণ করা হবে তার একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করেছেন। এছাড়াও প্রচলিত ২০টি গ্রেডের পরিবর্তে ১৫ গ্রেডের কাঠামো বাস্তবায়ন প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে কতটা যৌক্তিক হবে কিনা সেই অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলো তারা আমাদেরকে তথ্য উপাত্তসহ বিস্তারিত জানিয়েছেন। অর্থমন্ত্রী আরও বলেন, আমরা এই পর্যালোচনায় স্পষ্টভাবে দেখেছি যে যদি বর্তমান ২০ গ্রেডের পরিবর্তে ১৫ গ্রেড নির্ধারণ করা হয় এবং একই সাথে কর্মচারীদের মূল বেসিক বা সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা বহাল রাখা হয়, তাহলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে যে দীর্ঘদিনের আকাশপাতাল বৈষম্য ছিল তা আর খুব একটা প্রকট আকার ধারণ করবে না। বিশেষ করে নিচের দিকের সাধারণ কর্মচারীরা ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর থেকে যে চরম ধরনের বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন, তাদের সেই বৈষম্য যাতে কোনোভাবেই নতুনভাবে সৃষ্টি না হয় সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে ধারাবাহিকভাবে এবং অত্যন্ত গভীরভাবে আলোচনা করা হয়েছে। এই দীর্ঘ আলোচনায় অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে যে ২০১৫ সালে কার্যকর হওয়া অষ্টম পে স্কেলের গ্রেড সংখ্যা পরিবর্তন করে ২০-এর পরিবর্তে যদি ১৫টি রাখা হয়, তাহলে নিম্ন আয়ের কর্মচারীরাও বর্তমান বাজারের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। পাশাপাশি গ্রেড সংখ্যা কমে আসায় অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তারা পদোন্নতি পেয়ে বেতনের চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে সক্ষম হবেন। তবে উপস্থিত বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা একমত হয়েছেন যে শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন করেই বেতন বৃদ্ধির শেষ সীমারেখায় পৌঁছানো বা কর্মচারীদের সম্পূর্ণ সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ। তাই এখানে মূল বেতনের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি। বিশেষ করে বিগত সরকার যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা বাতিল করেছিল তা পুনরায় চালু করার নতুন সুবিধা ও যুগান্তকারী প্রস্তাব মঞ্জুর করেছেন বর্তমান কর্তৃপক্ষ। এর ফলে যারা বছরের পর বছর একই পদে চাকরি করে পদোন্নতির না পেয়ে হতাশায় ভুগছিলেন, তারা এখন নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডের বেতন ভাতা ভোগ করতে পারবেন। এটি সরকারি চাকুরিজীবীদের মাঝে কাজের প্রতি নতুন করে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি করবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সশরীরে উদ্যোগী হয়ে অত্যন্ত বিচক্ষণতার সাথে বাড়ি ভাড়া বা বাসা ভাড়াকে ৩টি ভাগে ভাগ করার প্রস্তাব অনুমোদন করেছেন। সকল স্তরের কর্মচারী ও কর্মকর্তাদের মূল বেসিকের শতাংশ হারে কোনো রকম বৈষম্য না রেখে শুধুমাত্র চাকরি করার স্থানভেদে পার্সেন্টেজ বা হার নির্ধারণ করার এই যৌক্তিক সুপারিশ করায় এই বিষয়টি সবার কাছেই অত্যন্ত ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। তিনি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বলেন, যেসব কর্মকর্তা ও কর্মচারী ঢাকা শহরের মতো ব্যয়বহুল মেট্রোপলিটন বা শহর অঞ্চলে চাকরি করবেন, তাদের নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মূল বেসিকের ৭০% হারে বাসা ভাড়া প্রদান করা হবে। কারণ বড় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় এবং বাসা ভাড়া অন্য যে কোনো জায়গার চেয়ে কয়েক গুণ বেশি। অপরদিকে যারা বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন অফিসে চাকরিজীবী আছেন, তাদের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উভয় চাকরিজীবীদের ক্ষেত্রেই থাকছে মূল বেতনের ৬৫% হারে বাড়ি ভাড়া পাওয়ার সুবিধা।
আর সর্বশেষ ধাপে দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, দুর্গম এলাকায় এবং সাধারণ জেলা ও উপজেলা পর্যায়ের চাকরিজীবীদের জন্য 60% হারে বাড়ি ভাড়া মঞ্জুর ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পে কমিশন। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ, বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবল সদিচ্ছার ফলেই দেশের বাস্তবতার সাথে মিল রেখে 3 ভাগে ভাগ করে এই বাসা ভাড়া বৃদ্ধির নতুন ও সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। যেহেতু প্রস্তাবিত নবম পে স্কেলে কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই এই 20,000 টাকার মধ্যে 60 থেকে 70% হারে বাসা ভাড়া নির্ধারণ করায় এখন থেকে বহুগুণ বেশি হারে বাসা ভাড়ার নগদ সুবিধা ভোগ করবেন সকল চাকরিজীবীরা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। তাই শুধু মূল বেতন বৃদ্ধির পাশাপাশি যদি জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ভাতা যৌক্তিকভাবে সংযুক্ত করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত পুঞ্জীভূত অর্থনৈতিক সমস্যা ছিল, সেই সকল সমস্যা এক নিমিষে চিরতরে শেষ করা সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত চমকপ্রদ 4টি বড় সুখবর দিয়েছেন। প্রথম সুখবরটি হল চিকিৎসা ভাতা সংক্রান্ত। বর্তমান বাজারে ঔষধপত্র এবং চিকিৎসার খরচ জ্যামিতি হারে বৃদ্ধি পেয়েছে, তাই কর্মকর্তা ও কর্মচারীদের উভয় স্তরের চাকরিজীবীদের জন্য এখন থেকে চিকিৎসা ভাতা থাকছে সর্বসাকুল্যে 3,500 টাকা। এটি প্রশাসন ক্যাডারের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে অফিসের একজন পিয়ন বা এমএলএসএস সহ সকল গ্রেডের সরকারি চাকরিজীবী সমানভাবে ভোগ করবেন। ইতিপূর্বে অষ্টম পে স্কেল বা আগের ভাতাগুলোতে উপরের দিকের কর্মকর্তাদের কিছু অংশে বেশি থাকলেও এখন থেকে চিকিৎসা ভাতার ক্ষেত্রে উঁচু নিচু ভেদাভেদ ভুলে সকলেই সমান হারে এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। রোগ ব্যাধি সবারই সমান, তাই চিকিৎসায় কোনো বৈষম্য রাখা হয়নি। দ্বিতীয় সুখবরটি হচ্ছে উৎসব ভাতা নিয়ে। আগের তুলনায় এই উৎসব ভাতা নতুন ও বর্ধিত হারে বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ করেছেন তারেক রহমান। আগে সরকারি চাকরিজীবীরা শতভাগ হারে বা একটি মূল বেতনের সমান উৎসব ভাতা পেলেও এখন থেকে সকল চাকরিজীবীরা পাবেন তাদের মূল বেসিকের 150% হারে উৎসব ভাতা, যা ঈদ, পূজা বা অন্য যে কোনো বড় উৎসবে তাদের পারিবারিক অর্থনৈতিক গতি ফেরাতে এবং উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয় সুখবরটি দেওয়া হয়েছে শিক্ষা ভাতার ক্ষেত্রে। সরকারি চাকরিজীবীদের সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে এই ভাতা অত্যন্ত জরুরি। নতুন নিয়মে এই শিক্ষা ভাতা শুধুমাত্র 2 জন সন্তানের জন্য বহাল রাখা হয়েছে, তবে প্রতিটি সন্তানের জন্য শিক্ষা ভাতার পরিমাণ 1 লাফে বাড়িয়ে 3,000 টাকা করে নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই কারো যদি 2 জন সন্তান থাকে, তবে সেই 2 জন সন্তানের জন্য মাসে মোট 6,000 টাকা শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে এখানে একটি কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে উৎসাহিত করতে 2-এর অধিক যতগুলো সন্তানই থাকুক না কেন, তৃতীয় বা তার পরবর্তী সন্তানের ক্ষেত্রে সরকার কর্তৃপক্ষ নতুন করে কোনো ধরনের বাড়তি শিক্ষা ভাতা প্রদান করবে না। চতুর্থ নাম্বার এবং সবচেয়ে বড় সুখবরটি হল শিক্ষা খাত নিয়ে। সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের জন্য সকল যৌক্তিক দাবি দাওয়া পূরণ করা হলেও যারা বছরের পর বছর ধরে অবহেলিত এমপিওভুক্ত শিক্ষক আছেন, তাদের জন্য থাকছে এবার অভাবনীয় বিভিন্ন সুযোগ সুবিধা। কেননা একটি দেশের প্রকৃত মেরুদণ্ড এবং সম্পদ হচ্ছেন সেই দেশের সম্মানিত শিক্ষকরা। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকরা দেশের আনাচে কানাচে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। তাই দেশের অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধি রক্ষা করতে এবং আগামী দিনে সুশিক্ষিত জাতি গঠন করতে অবশেষে দীর্ঘদিনের রাজপথের আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদেরকে সম্পূর্ণ জাতীয়করণের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের জন্য সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা মঞ্জুর করার ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।